কবে টাটা আসবেন আর কবে ন্যানো তৈরি হবে, শিল্প যে আনতেই হবে তেমন কিছু কথা নয়। আমার মনে হয় সরকারের একটু অন্যভাবে ভাবা উচিত। বেশি জমি অধিগ্রহণের গল্পেই আমি ঢুকবো না। সরকারের কাজ কিন্তু শিল্প গড়া নয়। পশ্চিমবঙ্গে কাজ নেই, শিল্প নেই, চাকরি নেই, এই অভিযোগ বহুদিনের। এবারের ভোটের বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারে আমরা এই কথাটা বারবার শুনেছি। নতুন সরকার গঠিত হয়েছে, নতুন সরকার এই প্রতিশ্রুতি দিয়েছে যে কর্মসংস্থান আসবে। কর্মসংস্থান কিভাবে আসবে? শিল্প কি আসবে? শিল্প আনতে গেলে কি কি বাধা আছে পশ্চিমবঙ্গে, সেই বাধাগুলো কিভাবে দূর করা সম্ভব, এই নিয়ে আজকের আলোচনা। আমাদের সঙ্গে আছেন ইংল্যান্ডের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ দা, নমস্কার। জটিল প্রশ্ন, এটা নিয়ে অনেক দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, সেই বাম আমল থেকেই এই অভিযোগ যে পশ্চিমবঙ্গে শিল্প নেই, শিল্প চলে যাচ্ছে। প্রথমে অন্য একটা প্রশ্ন করি, এই যে বৃহৎ শিল্প, শিল্পনগরী, ইন্ডাস্ট্রিয়াল টাউন, প্রচুর লোক কাজ করেন, তার সঙ্গে ডিপেন্ডেন্ট প্রচুর লোক, এটা কি আজকের পৃথিবীতে আর বাস্তব? বড় শিল্প কি আজকের অর্থনীতিতে সম্ভব? হ্যাঁ, কেন সম্ভব নয়? নিশ্চয়ই সম্ভব। দেখো, এখন শিল্প ধারণাটাই অনেকটা বদলে গেছে, কিন্তু বড় শিল্প দরকার তো বটেই। কারণ অনেক জিনিসে আছে যেগুলো আমাদের ব্যবহার তো করতেই হবে এবং আগামী দিনেও করতে হবে। ধরা যাক, যে নিয়ে 2 দশক ধরে আমরা তর্ক করে চলেছি, সেটা হচ্ছে গাড়ি। হ্যাঁ, গাড়ি তো থাকবেই। হয়তো গাড়ির মডেল বদলাবে, গাড়ি হয়তো আমাদের জীবদ্দশার সাথে না হলেও গাড়িই হয়তো উঠবে। হ্যাঁ, কিন্তু গাড়ি তো থাকবেই। অতএব তা তৈরিও হবে এবং সেটা বৃহৎ শিল্পর মধ্যেই পড়বে। অতএব শিল্প থাকবেই, বৃহৎ শিল্পও থাকবে, ক্ষুদ্র মাঝারি শিল্পও থাকবে। এবং বৃহৎ শিল্প আহ, হয়তো কোনো কোনো দেশে কমে যেতে পারে। ধরা যাক 200 বছর আগে আহ, ইংল্যান্ডে আহ, যেভাবে বিপ্লব হলো, যেভাবে বৃহৎ শিল্পগুলো সবই ইংল্যান্ডে ছিল, এখন আর ইংল্যান্ডে নেই, সব চীনে তৈরি হচ্ছে। কিন্তু শিল্প এবং তার জন্য পরিকাঠামো ইত্যাদি তো লাগবেই। এবার সেটা চীনে থাকবে না ইংল্যান্ডে থাকবে না পশ্চিমবঙ্গে থাকবে, সেটা হয়তো তর্কের খাতিরে আমরা বলতে পারি যে একটা দেশ একটা দিকেই কেবল এগিয়ে যাবে, অন্য দেশে হয়তো, ধরা যাক ইংল্যান্ডে মূলত এখন পরিষেবা ভিত্তিক অর্থনীতি, অর্থনীতি যাকে আমরা জিডিপি বলি, তার একটা বৃহৎ অংশ পরিষেবা থেকে আসে। কিন্তু যদি সারা বিশ্বের কথা ভাবি, বৃহৎ শিল্প থাকবেই, থাকতেই হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের যে স্টেট জিডিপি, তার আমি যদি খুব ভুল না করে থাকি 40% আসে সার্ভিস সেক্টর থেকে। এবার সার্ভিস সেক্টরের তো একটা, মানে সেটাও তো একটা স্ট্যাগনেট, সেখানে তো আর বেশি কর্মসংস্থান বাড়ানো সম্ভব নয়। আবার পাশাপাশি আপনি যখন শিল্পের কথা বলছেন, এই বৃহৎ শিল্প, ভারী শিল্প, অটোমোবাইল ইন্ডাস্ট্রির কথাই যদি আমি ধরি, তাহলে সেগুলো র্যাপিডলি অটোমেটেড হয়ে যাচ্ছে, যন্ত্র নির্ভরতা বাড়ছে সেখানে। তাহলে সেখানে কি আগের মতো কর্মসংস্থান হবে? আমি যে কারণে শিল্পনগরীর কথা বললাম, আমরা টাটার জামশেদপুর দেখেছি, প্রচুর লোক সেখানে কাজ করেন। বা পশ্চিমবঙ্গেও আগে যে শিল্পগুলো, কারখানাগুলো ছিল, সেখানে এক লপ্তে প্রচুর লোকের কর্মসংস্থান হতো। এখন যদি ভারী শিল্প হয়ও, তাহলেও কি অত লোকের কর্মসংস্থান হওয়া সম্ভব? হ্যাঁ, হতে পারে। এখন গল্পটা আরেকটু বদলে গেছে সারা বিশ্ব জুড়েই। সেটা হচ্ছে যে শিল্পটা আগে সব কিছু একসাথেই, বৃহৎ শিল্পের কথাই বলছি, একসাথেই একই জায়গায় তৈরি হতো। ধরা যাক টাটার কারখানায় পুরো গাড়ির সব কিছু একই ছাদের তলায় তৈরি হতো। আজকাল কিন্তু শুধু এখানে না, সারা বিশ্ব জুড়েই যেটাকে বলে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, সেইটা হচ্ছে। মানে কোনো একটা জিনিস তৈরি করার জন্য আরও তার পেছনে বিভিন্ন জিনিস লাগে, সেই উপাদানগুলো কিন্তু অন্য জায়গাতে তৈরি হতে পারে। তো একটা, ধরা যাক গাড়ির চাকা এক জায়গায় তৈরি হতে পারে, শুধু চাকা নয়, চাকা লাগানোর জন্য যে বাংলায় নাট বল্টু বলি, নাটস অ্যান্ড বোল্টস, হ্যাঁ, সেইটা অন্য জায়গায় তৈরি হতে পারে। তো সেই উপাদানগুলো তৈরি করাটাও কিন্তু একটা শিল্প, এবং সেটাও বৃহৎ হতেই পারে। এমন হতেই পারে যে একটা কারখানায়
প্রচুর এরকম নাটস অ্যান্ড বোল্টস তৈরি হচ্ছে যেগুলো বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং বিভিন্ন পণ্যের সেটা উপাদান, সেটা গাড়ির হতে পারে, অন্য পরিবহনের হতে পারে, মানে ধরা যাক প্লেনের জন্যও লাগতে পারে। তো একটা জিনিস আমি তৈরি করছি যেটা বিভিন্ন শিল্পের যেন পৌঁছে দিচ্ছি এবং সেটা বিভিন্ন দেশে পৌঁছে দিচ্ছি, সেটা হতেই পারে। এমন নয় যে আমাকে একটা গাড়ি তৈরির কারখানাই তৈরি করতে হবে। তো সেইভাবেও আমরা ভাবতে পারি, সেভাবেও শিল্পায়ন কিন্তু সম্ভব এবং সেভাবেই হচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের শিল্প আনার পথে অন্তরায় কি কি, বাধা কি কি? আচ্ছা, এখানে এই প্রশ্নটাকে আমি একটু বদলাতে পারি। শিল্প যে আনতেই হবে তেমন কিন্তু কথা নয়। আমরা কিন্তু এটা সবসময় আমাদের এটা আবার এই গত দু দশকের গল্প আমাদের মাথায় ঢুকেই গেছে যে শিল্প আসবে। এটাতে আমার একটা ছোট্ট বিকল্প প্রশ্ন আছে। আসবে কেন? ভেতরেও তো উঠতে পারত। যে শিল্পটা এমন একটা ব্যাপার যেটা একটা মানে বহিরাগত, আর আমরা শুধুমাত্র ক্ষুদ্র শিল্প বা কিছু বিশেষ খাবার বানানোর শিল্পই করতে পারি। তা কেন? আমরা তো উল্টোটাও ভাবতে পারি। আগের উদাহরণেই যদি ফেরত যাই, তো ধরা যাক গাড়ি গুজরাটেই তৈরি হচ্ছে, কিন্তু আমরা গাড়ির কোনো বিশেষ যন্ত্রাংশ আমরা তো তৈরি করতেই পারি এবং সেই যন্ত্রাংশটা তৈরি করার কথাটা আমরা ভাবতে পারি। শুধু তাই নয়, আমরা একটা নতুন কোনো উপাদানের কথাও ভাবতে পারি, যেটাকে R&D বলে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। যে একটা ধরা যাক গাড়ির যন্ত্রাংশ এখন যেটা ব্যবহার হয় তার বদলে অন্য কিছু যদি আমরা গবেষণার মাধ্যমে বার করতে পারি, সেটাও তো আমরা ভেতর থেকেই করতে পারি। আনতেই কেন হবে? সেইখানে আমরা বোধহয় অনেকটা পিছিয়ে আছি। সরকারি নীতিতে কি কি ধরনের পরিবর্তন দরকার, বা সরকারি নীতিটা শিল্প অনুকূল হয়ে উঠতে পারে কিভাবে? মানে সরকারের তো নিশ্চয়ই একটা দায়িত্ব আছে। নিশ্চয়ই। তো আমি এই আগের উত্তরটা টেনেই বলছি। প্রথমেই আমরা দুটো ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে যে বাইরে থেকে আসবে, বাইরে মানে আমরা ফরেন বলছি না, একটা শব্দবন্ধ আমরা সবাই ব্যবহার করি, FDI, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, মানে একদম বিদেশ থেকে কেউ আসছেন ভারতে, ধরা যাক একটা কিছু তৈরি করবেন। এবারে সেই ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা বিদেশের কোনো কোম্পানি গুজরাটে করতে পারেন, ইউপিতে বসতে পারেন, বা বঙ্গে আসতে পারেন। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনার জন্য তাদেরকে পশ্চিমবঙ্গে টেনে আনার জন্য আমাদেরকে তাহলে ধরা যাক গুজরাট বা উত্তরপ্রদেশের সঙ্গে একটা প্রতিযোগিতায় নামতে হচ্ছে। তো সেটা একটা হতে পারে। সরকার বলতে পারেন যে বিদেশি লগ্নি যখন আসছে, পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের থেকে হয়তো ভালো, এইরকম একটা যুক্তি সরকার তৈরি করতে পারেন। অথবা দেশের মধ্যেই অন্য প্রদেশ থেকে আমরা আনতে পারি। কিন্তু তার থেকেও আমি আগের প্রশ্নের উত্তরে যেটা বললাম সেটা আমরা করতে পারি। সরকার ভেতরে যারা আছেন তাদেরকে উৎসাহ দিতে পারেন, ধরা যাক R&Dতে, যে আপনারা নতুন কিছু ভাবুন, নতুন কিছু তৈরি করার কথা ভাবুন, যেটা হয়তো আমরা অন্য কোনো বৃহৎ শিল্পে, অন্য কোনো দেশে বা ভারতের মধ্যেই অন্য কোনো প্রদেশের কোনো শিল্পে আমরা যোগান দিতে পারি। এটা যদি সরকার আমাদের কোনোভাবে উৎসাহ দেন, তাহলে আমরা সেইভাবে এগোতে পারি। আমার মনে হয় সরকারের একটু অন্যভাবে ভাবা উচিত। শুধুমাত্র এই বাইরে থেকে কাউকে একটা টেনে আনবো, এই গল্পটা আমরা 2 দশক ধরে শুনে শুনে একটু ক্লান্ত হয়ে পড়েছি। কবে টাটা আসবেন আর কবে ন্যানো তৈরি হবে, এইটা থেকে আমরা বেরোতে পারছি না। কিন্তু যাই হোক না কেন, উৎসাহ দেওয়ার পরে কোথাও বিনিয়োগ হোক, তার জন্য তো একটা পরিকাঠামো দরকার। ঠিক। এই পরিকাঠামোটা কি? পরিকাঠামো অনেকভাবে হতে পারে। একটা হচ্ছে যে সহজ কথায় সবাই যেটা বলেন যে শিল্পের জন্য জমি দরকার। জমি সরকারের অবশ্যই একটা হাতে আছে। অনেক ক্ষেত্রেই শিল্পায়নের জন্য জমি সরকার নিতে পারেন। সেখানে তর্ক আছে ঠিকই। তো সরকার সেইটা একটা করতে পারেন। কিন্তু তার থেকেও বেশি যেভাবে আমরা বলি ইকোনমিক ইনসেনটিভস যাকে বলে, নানাভাবে আ সাহায্য করা। ধরা যাক R&Dতে পুরোপুরিভাবে কর মকুব করা যেতে পারে। এই জাতীয় ইনসেনটিভ কিন্তু বিদেশে হয়। এই ধারণাটাকে সবার মধ্যে এনে দেওয়া যে আমরা নিজেরাই
যদি শিল্পপতি হতে চাই তাহলে সরকার আমাদের কিভাবে সাহায্য করতে পারেন, এইটা বোধহয় আমাদের মনে এখন নেই। আমরা কেবল মানে চেয়ে আছি কবে বাইরে থেকে কেউ এসে এখানে একটা শিল্প গড়ে দেবেন। সেইটা বোধহয় সেই মানসিকতাটাই ভাঙাটা আগে সরকারের দরকার। আপনি জমির কথা বললেন, পশ্চিমবঙ্গে জমির একটা সমস্যা আছে। পশ্চিমবঙ্গে বড় জোত নেই, এক লপ্তে অনেকটা জমি পাওয়া যায় না কারখানা করার জন্য ঠিক যতটা জমি ঠিক প্রয়োজন। সেক্ষেত্রে কি সরকারের অধিগ্রহণের যে নীতি সেটাই বদল আনতে হবে? অধিগ্রহণটা তো একটা বিতর্ক সৃষ্টি করেছে আমরা জানি। আহ, তো সেখানেও আমি এই আগের প্রশ্নের উত্তরে যেটা বললাম যে অনেকটা জমি একসাথে দরকার হবে না যদি আমরা আহ, তুলনামূলকভাবে কম পরিসরের কথা ভাবি। আজকাল অনেক ক্ষেত্রেই তুমি আগে বললে যে যন্ত্রচালিত হয়ে উঠেছে শিল্পায়ন, তাই জন্য হয়তো বেশি জমি আর ততটা দরকার নেই। তো আমি ক্ষুদ্র বা মাঝারি শিল্পে চলে যেতে বলছি না, আমি বৃহৎ শিল্পের ভেতরেই থাকছি। কিন্তু ধরা যাক আমি যে কাজটা করতে চলেছি, যেটা আমার ফাইনাল প্রোডাক্ট, যেটা অন্য কোনো ইন্ডাস্ট্রির সেটা ইনপুট হিসেবে হবে, কিন্তু আমার ফাইনাল প্রোডাক্ট, যেমন উদাহরণ হিসেবে বলছিলাম নাটস অ্যান্ড বোল্টস, তো টা তৈরি করার জন্য হয়তো আমার তত বেশি জমি দরকার নেই। এই রকমভাবে যদি আমরা ভাবি যে বেশি জমি অধিগ্রহণের গল্পেই আমি ঢুকবো না, তুলনামূলকভাবে কম পরিসরে যদি আমি এমন কিছু একটা তৈরি করতে পারি যেটা অন্য প্রদেশের বা এমনকি বিদেশেরও কোনো শিল্পের উপাদান হিসেবে যাবে, এই জাতীয় কোনো চেতনা যদি আমরা আমাদের শিল্পের মধ্যে আনতে পারি তাহলে হয়তো সেটা একটা, আমার মতে একটা বিকল্প পথ হতে পারে। শিল্প বা যে কোনো ধরনের নির্মাণের ক্ষেত্রে আমরা জানি যে শ্রমিক একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমি শ্রমিকের প্রশ্নটা দুটো দিক থেকে আসতে চাই। একটা হলো, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বারবার স্ট্রেস করছেন, সেটা হলো R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। মানে আপনি বলছেন যে ইনোভেটিভ হতে হবে। ঠিক তো এই ইনোভেশনের জন্য তো এক ধরনের শিক্ষা দরকার। ঠিক আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গের এখন যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, সেটাতে এই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের স্কোপ আছে? হ্যাঁ, আমি এইটাই বলার চেষ্টা করছিলাম, তুমি একদম ঠিক ঠিক শব্দগুলো ব্যবহার করেছো। এই এইটাই আমাদের, এই প্রশিক্ষণটাই আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নিয়ে আসতে হবে, এবং সেইটা হয়তো তুলনামূলকভাবে এখন কম আছে। আমাদের শিক্ষা ব্যবস্থাটা এখনো অনেকটাই হয়তো প্রাচীনধর্মী, একাডেমিক। একাডেমিক। তো সেইটাই আরেকটু হয়তো ভোকেশনাল, টেকনিক্যাল, বাজারমুখী হওয়াটা জরুরি। সেটা তো বোধহয় মানে শুধুই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সেক্টরেই নয়, সেটা বোধহয় একটা প্রোডাকশন ইউনিটের ক্ষেত্রেও সত্যি যে নিশ্চয়ই দক্ষ শ্রমিক, এবং বিশেষ করে যেখানে অটোমেটেড ইন্ডাস্ট্রি হচ্ছে, AI এর ব্যবহার হচ্ছে, সেখানে যে ধরনের শ্রম প্রয়োজন, সেই প্রশিক্ষণ কি আমাদের আছে এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গে? মুহূর্তে নেই, এবং খুব তাড়াতাড়ি সেই ভাবনাটা শুরু করার দরকার। কারণ তুমি যেটা বললে, এআই, তো আর আমরা পিছিয়ে যেতে পারবো না। যত দিন যাবে এআই, এই প্রযুক্তি আরও বাড়তেই থাকবে, এবং আহ, শ্রমিকের ধারণাটাই এখন আমাদের অনেকটাই বদলে যাবে। এখন আমরা অনেকটাই যন্ত্র নির্ভর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর হয়ে উঠবো। অতএব তার সাথে সাথে দক্ষতাটাও আমাদের বদলাতে হবে। তো হ্যাঁ, সেটা নিয়ে অবশ্যই সরকারেরই একটা দায় যে ভাবনা চিন্তা খুব তাড়াতাড়ি শুরু করতে হবে। সব থেকে বেশি প্রয়োজনীয় যেটা, বা সবার থেকে আগে যেটা প্রয়োজন হয়, সেটা হলো পুঁজি। পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে আপনি ইকোনমিক ইনসেনটিভস এর কথা বললেন, কিন্তু কোথাও কি এই বিজনেস ক্লাস বা পুঁজি বিনিয়োগকারীদের মধ্যে একটা কোথাও সদিচ্ছার অভাব আছে যে পশ্চিমবঙ্গে আমি বিনিয়োগ করব না? মানে কোথাও কি একটা পারসেপশন আছে? আছে, এবং দুঃখজনকভাবে এইটা আমাদের বহন করতে হচ্ছে বহুদিন ধরে, যে পশ্চিমবঙ্গ মানেই, হয়তো বাম জমানা থেকেই প্রায় 50 বছর ধরে আমাদের এটাই শুনতে হচ্ছে, পশ্চিমবঙ্গ মানেই বাবা অনেক ঝামেলা, অতএব ওখানে ঢুকো না, ওখানে বিনিয়োগ করা দরকার নেই, এই জাতীয় একটা অনিচ্ছা। তুমি একদম ঠিক বলেছ, অন্য প্রদেশের শিল্পপতিদের মনে একটা যেন
গেঁথে গেছে এবং সেটাকে কিছুতেই যেন ভাঙা যাচ্ছে না। তো হতেই পারে হয়তো এবারে হয়তো সেটা বদলাবে, দেখা যাক। কিন্তু সেটা ভাঙতে গেলে বা সেটা বদলাতে গেলে সরকারের তরফ থেকে কি কি সাইন, কি কি জেস্চার দরকার? দেখো, একটা তো আহ, বড় কথা হচ্ছে যে আহ, বেশি পদক্ষেপ না নেওয়াটা বোধহয় একটা পদক্ষেপ। আহ, মানে যারা আসবেন যে কোনো কাজেই, শুধু শিল্পের ক্ষেত্রে নয়, তোমার আমার জীবনেও, আমরা যদি সবসময় এই ভয়ে থাকি যে আমাদেরকে সারাক্ষণ কিছু না কিছু একটা জবাবদিহি করতে হবে, তাহলে তো সেই কাজের পেছনে সদিচ্ছাটা তো উবে যায়। তো সেইটা মানে সরকার হস্তক্ষেপ করবে না, এই পদক্ষেপ নেওয়াটাই বোধহয় প্রথম পদক্ষেপ হওয়া উচিত। শিল্পপতিরা বোধ হয় মনে করেন বা করতেন এত বছর ধরে যে পশ্চিমবঙ্গ মানেই অনেক কিছু জবাবদিহি করতে হয়, হয়তো সেটাই এতদিনের অন্তরায় ছিল। তো সেইটা একটা হতে পারে। আর আগে যেটা বললাম, নানান ধরনের ইকোনমিক ইনসেন্টিভস তো দরকার, তো বটেই। তাদেরকে বোঝাতে হবে যে আমরা আপনাদের কাজটা সহজ করে দিচ্ছি, যা যাভাবে কাজটা সহজ করা যায় সেটাই ভাবতে হবে। এবার সেটা হয়তো সরাসরি শিল্পপতিদেরকেই জিজ্ঞেস করা যেতে পারে যে আপনারা কি চান। তো আমি নিজে যদি শিল্পপতি হতাম, আমি প্রথম কথা এটাই চাইতাম যে আমার আমার কাজে নাক গলাবেন না। হয়তো সেটাই প্রথম আর চিন্তা। কি ধরনের ইকোনমিক ইনসেনটিভস এর চল আছে? মানে আমি যদি সারা বিশ্বের কথাই ধরি, তাহলে একজন শিল্পপতিকে উৎসাহিত করার জন্য কি ধরনের ইনসেনটিভ দেওয়া যেতে পারে? দেখো, অর্থনীতিতে মূলত একটাই অস্ত্র, সেটা হচ্ছে যে সরকার বলবেন যে আমি তোমাদের আহ, মূলত নানান ধরনের ট্যাক্স আমরা নেব না। আর তারই প্রতিফলন উল্টো দিকে যদি তুমি দেখো, সেটা হচ্ছে যে ছাড় তো দেবই, উল্টে আরও সাহায্য করব, যাকে বলে সাবসিডি। তুমি যদি ধরা যাক কোনো বাঙালি যদি আজকে বলেন যে আমি একটা কিছু গবেষণা করে বার করতে চাই যেটা আগামী দিনের গাড়িতে সেইটা কাজে লাগবে, তো এখন সেইটা করার জন্য সরকার যদি সাবসিডি দেন, সাবসিডি বলতে অনুদান দেন, যে এই নাও আমাদের ফান্ড থেকে তুমি এই গবেষণাটা করো। এমন হতেই পারে সেই গবেষণায় কিছু ফল মিলল না, টাকাটা হয়তো জলেই গেল, কিন্তু তাও সরকার সেটা করতে পারেন। তার সরকারের হাতে মূলত একটাই অস্ত্র, মূলত যে কর নেব না এবং অনুদান দেব, অথবা অনুদান দেবো, দুটোই করতে পারেন। করও নিলেন না, অনুদানও দিলেন, দুটোও হতে পারে। মোদ্দা কথা হচ্ছে যে সরকারের নিজের পকেট থেকে বেশ খানিকটা শিল্পপতিদেরকে দেয়া হলো, তাতে আখেরে সরকারের কোষাগারে যাতে আবার অর্থটা ফেরত আসে। এবার এইটা করতে গিয়ে এমন হতেই পারে যে বিফলে গেল, তাও এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। আপনি সরকারি খরচের কথা যখন বললেন, তখন আমার আরেকটা প্রশ্ন, সেটা হলো যে ভারতবর্ষে, ভারত স্বাধীন হওয়ার পরে অন্তত 60-70 দশক অবধি আমরা এক ধরনের পাবলিক কোম্পানির একটা প্র্যাকটিস দেখেছি। নবরত্নের কথা আমরা জানি। ইনক্রিজিংলি সেই পাবলিক কোম্পানিজগুলো উঠে যাচ্ছে বা তারা রুগ্ন। তো তাহলে কি আজকে আমরা অর্থনীতির এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যখন সরকার নিজের থেকে কোনো শিল্প তৈরি করতে পারে না, সবসময় সরকারকে একটা ব্যক্তিগত পুঁজি বা প্রাইভেট ক্যাপিটালের উপরই ডিপেন্ড করতে হবে? দেখো, এটা একটা অন্য বিতর্কের মধ্যে আমরা ঢুকতে পারি। সেটা হচ্ছে সরকারের কি কাজ এটা করা। তুমি যে প্রশ্নটা করলে যে সরকার নিজে শিল্পের পেছনে ঢুকবে কিনা, সরকার নিজে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে হবে কিনা? কিনা, সেটা কি তার কাজ? আমার ব্যক্তিগত মত হচ্ছে এটা তো সরকারের কাজই না। আমি খুবই বাজারপন্থী, তুমি এতক্ষণে হয়তো বুঝেই গেছো। তো এটা সরকারের কাজই না, কিন্তু সরকারের কাজ হচ্ছে অন্যরা করবে তাকে নিয়ন্ত্রণে রাখা, বা বাজার যদি, যাকে ইকোনমিক্সের ভাষায় বলে মার্কেট ফেলিয়ার, যদি বাজার কাজ না করে সেইখানে হস্তক্ষেপ করা, বা যেখানে বাজার ফেল করতে পারে, মার্কেট ফেলিয়ার হতে পারে, এরকম জায়গায় নিয়ন্ত্রণ করা, এইগুলো হচ্ছে সরকারের কাজ। সরকারের কাজ কিন্তু শিল্প গড়া নয় আমার মতে। এটা আমরা যেখান থেকে শুরু করলাম যে ভারী শিল্প আদৌ সম্ভব কিনা, এরকমটাও বলা হয়ে থাকে, এবং সেটা আপনি খুবই ভালো করে জানেন যে অর্থনীতির মহল থেকেই বারবার উঠে আসে যে ভারী শিল্পর
বদলে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, মাঝারি শিল্পের বরঞ্চ বেশি বিনিয়োগ করা উচিত, সেখানে বেশি নজর দেওয়া উচিত। সেটা কি আপনার মনে হয়? নাকি দুটোকেই পাশাপাশি ব্যালেন্স করে চলাটাই একটা অর্থনীতিকে মজবুত করবে? হ্যাঁ, আমার মতে দুটোরই দরকার আছে এবং দুটোই জরুরি। তবে এমন হতেই পারে যে কোনো একটা দেশ বা কোনো একটা প্রদেশ বা কোনো একটা অঞ্চল বা পশ্চিমবঙ্গের কোনো একটা জেলা হয়তো ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্যেই বেশি উপযুক্ত, এবং সেক্ষেত্রে সেটা করাটাই বেশি জরুরি। কারণ যাকে ইকোনমিক্সের ভাষায় কম্পারেটিভ অ্যাডভান্টেজ বলে, যে আমার যদি তুলনামূলকভাবে আমি যদি উপযুক্ত হই কোনো বিশেষ শিল্পে বা কৃষিতে, তাহলে সেখানেই আমি জোর দিতে পারি এবং জোর দেওয়া উচিত। সেটা তো সহজ যুক্তি। অতএব একটা অন্যের পরিবর্তে না ভেবে আমরা যদি ভাবি যে দুটোই থাকতে পারে, যে এলাকায় যেটা বেশি জরুরি বা যাদের বেশি অ্যাডভান্টেজ আছে সেখানেই আমরা এগোতে পারি। কিন্তু এই আমি যেটা খানিকক্ষণ আগেই বলছিলাম যে পশ্চিমবঙ্গের জিডিপির প্রায় 40% সার্ভিস সেক্টর থেকে আসে। এই সার্ভিস সেক্টরের উপর অতি নির্ভরতা তাহলে কোথাও গিয়ে পশ্চিমবঙ্গকে একটা সুগম ভবিষ্যতের দিকে নিয়ে যাবে না? যেতেই পারে, কারণ দেখো এটাও তো ভাবতে হবে যে আমরা সার্ভিস সেক্টর বলতে ধরা যাক, উদাহরণ হিসেবে ধরা যাক সেক্টর 5, হ্যাঁ, আমরা যে যেটা আমরা তৈরি করলাম, এবং আমি তো বলবো যথেষ্টই সফল, আইটি হাব। হ্যাঁ, আইটি হাব। তো এটা আমাদের কিছুটা আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজই বলতে পারো, কারণ আমরা বাঙালিরা অনেক দিন থেকেই এই ধরনের শিক্ষায় আমরা ভালো করে এসেছি, এবং আমাদের বাঙালিরাই হয়তো ব্যাঙ্গালোরে, এমনকি ক্যালিফোর্নিয়াতে জমিয়ে বসেছিল। এবারে যদি এখানে আমরা এটা তৈরি করে আমরাই যদি সেটা আজকে ক্যালিফোর্নিয়াতে না গিয়ে যদি রাজারহাট থেকেই আমরা এটা সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে পারি, তো খুবই ভালো। এবার সেটা ফলে যদি আমাদের পশ্চিমবঙ্গের জিডিপির 40 কেন আরও বেশি যদি এই জাতীয় সার্ভিসেস থেকে আসতে পারে, আসুক। আমার তো দরকার উন্নতি, সেটা আমাকে যেভাবেই এগোতে পারি না কেন অসুবিধা তো কিছু নেই। সার্ভিসেসের মাধ্যমেই যদি আরও উন্নতি হয়, হোক। তাহলে কি ভারী শিল্প না আসলেও আমাদের অর্থনীতি সবল হতে পারে অন্যান্য বিকল্প রাস্তায়? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আজকে তোমার টপ অর্ডার ভালো না খেললে তুমি মিডল অর্ডারের হাত ধরে অবশ্যই এগোতে পারো। আমি জানি না তুমি আইপিএল ফলো করো কিনা। ক্লাসেন প্রত্যেকটা ম্যাচে 5-এ নামছেন, 6-এ নামছেন, এসে 50 রান করে যাচ্ছেন। সেটাতে তো অসুবিধাতে কিছু নেই। তার বদলে দল তো মানে খুবই ক্লাসের নির্ভর হয়ে উঠছে। অতএব টপ অর্ডারের ওপরেই তোমাকে নির্ভর হতে হবে তেমন তো কিছু নয়। ক্লাসের মাধ্যমেও তো তুমি এগোতে পারো। মোট কথা ম্যাচটা জিততেই হবে, মোট কথা টোটালটা বাড়াতে হবে, কর্মসংস্থান আনতেই হবে। হুম। কর্মসংস্থান কিভাবে আসে, কোন পথে আসে, শিল্পরই বা কি হয়, এই সমস্ত খোঁজ খবর আমরা তো রাখবই। পশ্চিমবঙ্গের অর্থনীতি কোন দিকে যাচ্ছে সেই আলোচনাতেও আমরা থাকবো। আজকের জন্য এইটুকুই।